বাংলায় এসেছেন বলেই একবারও রামের নাম নিলেন না, মিথ্যাচারী মোদীকে খোঁচা তৃণমূলের। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি। দুর্গাপুর থেকে 7 প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী। দেশের যুবকদের মধ্যে 30% বেকার, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বড় প্রশ্ন কুণালে। 21শে জুলাই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মধ্য কলকাতায় যেন যানজট না হয়, পুলিশকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট। রোড শো চলাকালীন বাইকের ধাক্কা, পা জুড়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে পিকে। বহরমপুরে 16 বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2 বন্ধু। গতবার বন্ধ হয়েছিল পুজো, ভুল শুধরে ফের বড় দুর্গা গড়ছে রানাঘাটের অভিযান সংঘ। মাথাভাঙার বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, কি বলল তৃণমূল? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে রাজনীতির মঞ্চে রক্তের ছাপ যে আরও ঘনীভূত, ফের সেই প্রমাণ মিলল মালদহে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিই বিস্তারিত খবর। দুর্গাপুর সফরে এসে রাম নামের বদলে দেবী দুর্গা এবং কালীর বন্দনায় মন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার শুরুতেই তিনি বলেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। দীর্ঘ বক্তব্যে একবারও রামের নাম উল্লেখ করেননি তিনি। আর দাঁড়িয়েই খোঁচা দিল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ, বাংলায় এসেছেন বলে রামের নাম নেননি মোদী। 2024 লোকসভা ভোটের আগে বাংলায় রাম মন্দির ইস্যুতে জোর প্রচার চালালেও এবার রাম নাম ছাড়া প্রধানমন্ত্রীকে দেখে বঙ্গ রাজনীতিতে নতুন প্রশ্ন উঠছে। রাজ্য বিজেপির সভাপতি পরিবর্তনের পর থেকে বঙ্গীয়করণের ইঙ্গিত মিলেছিল। এবার কি তবে রামের বদলে বাংলায় দেবীদের স্মরণে ঝুঁকছে বঙ্গ বিজেপি? ভোটের আগে বাংলার সংস্কৃতির কাছাকাছি যাওয়ার ইঙ্গিতে কি দিলেন প্রধানমন্ত্রী? ওয়াকিবহল মহল বলছে, ইভিএমে আশানুরূপ ফল না মেলায় এবার নরম হচ্ছে বিজেপির রণনীতি। রাজ্যের মাটি ধরে এবার এগোতে চাইছে গেরুয়া শিবির। শুক্রবার দুর্গাপুরে সরকারি সভামঞ্চ থেকে প্রায় 5,400 কোটি টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে দুর্গাপুর কলকাতা গ্যাস পাইপলাইন, বাঁকুড়া পুরুলিয়ার সিটি গ্যাস প্রকল্প এবং রঘুনাথপুর মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়াও বেশ কয়েকটি রেল এবং সড়ক প্রকল্পের ঘোষণাও করেন তিনি। মোদীর দাবি, এই প্রকল্পগুলি বাংলার উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। প্রধানমন্ত্রী বলেন, দুর্গাপুর দেশের শ্রমশক্তির অন্যতম উৎস। বাংলার ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছেছে। এক দেশ এক গ্যাস প্রকল্পে উপকৃত হয়েছে বাংলা। রেল পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলি নিয়ে মুখ খুলেননি তিনি। বিষয়টি ঘিরে তরুণ সমাজে কিছুটা হতাশা ছড়িয়েছে। বিহারে সভা সেরে অন্দল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে পৌঁছন সরকারি সভামঞ্চে। 26-এর ভোটের আগে তার রাজনৈতিক বার্তা নিয়েও চলছে জোর জল্পনা। শুক্রবার দুর্গাপুরে জোড়া জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এর বিধানসভা ভোটের আগেই রাজ্যে ভোট প্রচারের সূচনা করলেন তিনি। সভা থেকে তৃণমূলকে নিশানা করে মোদী বলেন, তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। বিকশিত বাংলা আনবে পদ্ম শিবিরই। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে রাজ্যের বিরুদ্ধে মোদী অভিযোগ করে, ভোটার কার্ড ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশে জঙ্গিরা পাসপোর্ট পাচ্ছে। তৃণমূল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। পাশাপাশি রাজ্যে তোষণ রাজনীতির অভিযোগও তোলেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চ থেকে মিঠুনের বার্তা, এটাই শেষ লড়াই, জীবন দিয়ে লড়তে হবে। আমি রাজনীতি নয়, মানুষ নীতি করি। বাংলার মাটি, বাংলার মা বোনেরা আমার আপন। তিনি আরো বলেন, 23 এবং 24 তারিখ থেকে পুরো মাঠে নামছে। পুলিশ নিরপেক্ষ হলে বোঝা যাবে বিজেপি কি করতে পারে। দুর্গাপুর থেকে ভোটের দামামা বাজিয়ে তৃণমূলকে হটানোর ডাক বিজেপির। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হতেই সাংবাদিক সম্মেলনে পাল্টা তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন মোদীর বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে কটাক্ষ করেন তিনি। বলেন, বলা উচিত নয়, কিন্তু মিথ্যাচার হয়েছে। বড় বড় কথা বলছেন, অথচ বাংলার দৃশ্যমান 1,70,000 কোটি বকেয়া দেননি। আবাস যোজনা হোক বা 100 দিনের কাজ, সব দায় ঘাড়ে ফেলে গিয়েছেন। প্রধানমন্ত্রী যে জেলা থেকে বক্তৃতা দিলেন, সেখানেই 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি বলে অভিযোগ কুণালের। পাশাপাশি বলেন, যুবকদের বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল, বাস্তবে হয়েছে মাত্র 22 লাখ। দেশের 30% যুবক বেকার, অথচ পশ্চিমবঙ্গে বেকারত্ব কমছে। নারী নির্যাতনের প্রসঙ্গেও মোদীকে আক্রমণ করেন কুণাল। বলেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মহিলারা নিরাপদ নন। বিলকিস বানো মামলায় দোষীদের ছাড়া হয়েছিল।
মোদির এসব বলার ন্যায্যতা নেই। তৈরি থাকুন, এবার আমি ময়দানে নামছি। মোদির সভা থেকে তারিখ দিয়ে ঘোষণা, মিঠুনের নিশানায় মমতার পুলিশ। বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে এবার মরণপণ লড়াইয়ের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদির সভায় অভিনেতা নেতা স্পষ্ট জানিয়ে দিলেন, এটাই আমাদের শেষ লড়াই, এবার না হলে আর কখনো নয়। বলেন, জীবন মরণের লড়াই এবার। আমি থাকবো, আপনারাও থাকবেন, সবাই মিলে লড়ব। মোদির আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। এদিন পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়েও সরব হন তিনি। বলেন, বিজেপি হেরে যাওয়ার দল নয়, শুধু পুলিশ একটু নিরপেক্ষ থাকুক, দেখুন কি হয়। নারী নিরাপত্তা, দুর্নীতি নিয়ে শাসক দলকে আক্রমণ করে বলেন, একটুও জায়গা নেই দুর্নীতিতে। মা বোনেদের ইজ্জত নিয়েও প্রশ্ন তোলার জায়গা নেই। আমি রাজনীতি নয়, মানুষ নীতি করি। কম্প্রোমাইজ পলিটিক্সের বিরুদ্ধে সরব হয়ে বলেন, হিম্মত থাকলে সামনে থেকে গুলি করো, পিছন থেকে নয়। আমি মাঠে নামছি বুক ফুলিয়ে। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে শহরে যানজট ঠেকাতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ওই দিন সকাল ৮টার মধ্যে মিছিল শেষ করতে হবে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনোভাবেই যানজট হওয়া চলবে না। হাইকোর্ট চত্বর এবং মধ্য কলকাতার ৫ কিলোমিটারের মধ্যে বিশেষ নজর রাখতে হবে। মামলাটি করে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। তাদের দাবি, তৃণমূলকে ধর্মতলায় বারবার সভা করতে দেওয়া হলেও অন্যদের ক্ষেত্রে বাধা দেওয়া হয়। পাল্টা এজি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে, পুলিশ প্রস্তুত। বিচারপতি বলেন, যানজট না হওয়ার মুচলেকা দিন, পুলিশকে বলুন সেটি নিশ্চিত করতে। আদালত জানিয়ে দেয়, এখনই মামলার নিষ্পত্তি নয়, পরবর্তীতে হলফনামা জমা দিতে হবে সব পক্ষকে। তৃণমূলকে ইঙ্গিত দিয়ে বিচারপতির পরামর্শ, ভবিষ্যতে শহীদ মিনার বা ব্রিগেডে সভার কথা ভাবা উচিত। রোড শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়লেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। শুক্রবার বিহারের আরাই রোডে শো চলাকালীন তার গাড়ির খোলা গেটে সজোরে ধাক্কা মারে একটি বাইক। তাতে পাঁজরে গুরুতর আঘাত পান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গেটের ধাক্কাতেই কাতরাতে থাকেন প্রশান্ত কিশোর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত পাটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জনসুরাজ পার্টির তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ভিড়ে থাকা মানুষকে সম্ভাষণ জানানোর সময় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থাতেই মঞ্চে নিয়ে আসা হয় তাকে, কিন্তু ব্যথায় অসহ্য হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে আবার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে পাটনায় রেফার করা হয়। চিকিৎসকদের প্রাথমিক মত, পাঁজরে গুরুতর আঘাত লেগেছে। আপাতত তাকে পেনকিলার দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চণ্ডীতলার মশাট এলাকায় এক গুদামে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ রেশনের সামগ্রী উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ হানা দেয় একটি গোডাউনে। উদ্ধার হয় ৬০০ বস্তা রেশনের চাল, ৫০ বস্তা আটা এবং ১০০ বস্তা ময়দা। পাশাপাশি একটি ভিন রাজ্যের ট্রাক সহ ৩ জনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারার চেষ্টা করছে, কোথা থেকে এই রেশন সামগ্রী আনা হতো এবং কোথায় পাচার করা হতো। পুলিশের প্রাথমিক অনুমান, রেশনের জিনিসপত্র খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। ঘটনার তদন্তে নেমেছে হুগলি জেলা পুলিশ। চণ্ডীতলা এসডিপিও এক সাংবাদিক সম্মেলনে জানান, বহুদিন ধরে এই অবৈধ মজুদ এবং পাচার চলছিল। সম্প্রতি ডানকুনিতেও একই ধরনের একটি কাণ্ড ফাঁস হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন কিভাবে এত বিপুল পরিমাণ সরকারি রেশন কালোবাজারি হচ্ছিল। মুর্শিদাবাদের বহরমপুরে এক নাবালিকা কিশোরীকে ঘিরে ঘটে গেল অস্বস্তিকর ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গার ঘাট এলাকায় দুই পরিচিত যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। অভিযোগ, সেখান থেকে কৌশলে তাকে অন্যত্র নিয়ে যায় তারা। পরে মেয়েটি কোনোভাবে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনাটি জানায়। এরপরেই তার মা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতেই শুক্রবারই আটক করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের বয়স ২০ বছরের বেশি এবং দুজনেই বহরমপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে এবং শনিবার আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্তে সক্রিয় ভূমিকা নিচ্ছে পুলিশ। ঘটনাটি সামনে আসতে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনোভাবেই এমন ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার এই ধরনের অভিযোগ সামনে আসায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শিশু এবং কিশোর কিশোরীদের নিরাপত্তা নিয়ে এখন নতুন করে ভাবনা শুরু হয়েছে অভিভাবকদের মধ্যে। স্বর্ণ মন্দিরে বোমা হামলার হুমকি দিয়ে গ্রেফতার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
অভিযুক্তের নাম শুভম দুবে। শুক্রবার ফরিদাবাদ থেকে তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার ল্যাপটপ, মোবাইল সহ একাধিক ডিভাইস। গত সোমবার রাতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির ইমেলে একটি হুমকির বার্তা আসে। সেখানে বলা হয়, দরবারে সাহিবের লঙ্গর হল উড়িয়ে দেওয়া হবে, প্রাণ যাবে বহু মানুষের। বার্তা পৌঁছতেই তৎপর হয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। যদিও তল্লাশিতে কিছুই পায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে ধরা পড়ে ভুয়ো নামে ইমেলটি পাঠানো হয়েছিল। সাইবার বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা তদন্তে নামে। খোঁজ চালিয়ে শুভমকে পাকড়াও করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, শুভম এর আগেও মুখ্যমন্ত্রীর দপ্তর এবং সাংসদ গুরজিৎ সিং এর নামে হুমকি মেল পাঠিয়েছিল। 14 থেকে 16 জুলাই পর্যন্ত মোট 8টি হুমকি বার্তা পাঠানো হয় বলে দাবি পুলিশের। এখন তাকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ। গত বছর আলোয় ঢাকা অন্য মণ্ডপ, আর নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযান সংঘ ছিল অন্ধকারে। প্রশাসনিক জটিলতায় 112 ফুটের প্রতিমা থেমে গিয়ে পুজোই হয়নি। গ্রামবাসীরা মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করেছিলেন। এবার সেই গ্লানি পেরিয়ে নতুন ভঙ্গিতে ফিরছে কামালপুরের পুজো। 30 জুন খুঁটি পুজো সেরে 5 বিঘা জমিতে মণ্ডপ তোলা শুরু হয়েছে। মাটি এবং ফাইবারে গড়ছে বিশাল প্রতিমা। আগেভাগেই প্রশাসনের সব অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। উদ্যোক্তা সুজয় বিশ্বাস জানান, এই পুজো আমাদের গ্রামের আবেগের প্রতীক। নতুন সাজ, নতুন চমক থাকবে প্রতিমায়। গতবার 46 শিল্পী কাজ করেছিলেন। এবার সময় কম হলেও শিল্পী সংখ্যা বাড়ানো হয়েছে। দত্তপুকুর, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকা থেকে কারিগররা দিন রাত কাজ করছেন। ঠিক কত উঁচু হবে তা গোপন রাখা হলেও আয়োজকদের দাবির রেকর্ড করার লক্ষ্যে এগোচ্ছে সবচেয়ে বড় দুর্গা। গ্রাম জুড়ে উৎসাহ তুঙ্গে। দেশ জুড়ে সাইবার অপরাধের ইতিহাসে এক ঐতিহাসিক রায়ে ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কল্যাণী মহকুমা আদালত। অভিযোগ, গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীর থেকে প্রায় 1 কোটি টাকা প্রতারণা করে একটি চক্র। কল্যাণী সাইবার থানার তদন্তে উঠে আসে, ডিজিটাল অ্যারেস্ট কায়দায় ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায় করেছিল অভিযুক্তরা। তদন্তে পুলিশ 6 নভেম্বর রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাটের মোট 13 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন মহিলা ছিল। উদ্ধার হয় বহু মোবাইল, ব্যাংকের নথি, প্যান কার্ড, চেক বই। জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি সারা দেশে শতাধিক কোটি টাকার জালিয়াতি করেছে এবং বিদেশেও টাকা পাচার হয়েছে। চক্রের মূল পান্টা রয়েছে কম্বোডিয়ায়। সব প্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ 9 অভিযুক্তের বিরুদ্ধে পেশ করে 2000 পাতার চার্জশিট। আদালতের সওয়াল জবাবের পর বৃহস্পতিবার তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং শনিবার ঘোষণা করা হয় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। সাইবার অপরাধ দমনে এক বড় পদক্ষেপ বলে মনে করছে পুলিশ। ব্যারাকপুরের মনিরামপুরে ধর্মান্তরের চক্রে চাঞ্চল্য। উত্তরপ্রদেশের আগ্রা পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে গ্রেফতার ছোঙ্গর বাবার 2 ঘনিষ্ঠ সাকরেত, শেখর রায় ওরফে হাসান আলী এবং রিক বণিক ওরফে মোহাম্মদ ইব্রাহিম। অভিযোগ, হিন্দু যুবক যুবতীদের ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তর করানো হচ্ছিল। আগে ধরা পড়েছে চক্রের মূল চক্রী ছোঙ্গুর বাবা। তার সূত্র ধরে এই 2 অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। 3 দিন ধরে নজরদারির পর অবশেষে শুক্রবার ব্যারাকপুর থেকে তাদের পাকড়াও করা হয়। আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে তাদের আগ্রা নিয়ে যাওয়ার অনুমতি মেলে। অভিযোগ, উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে ঘুরে সহজ সরল হিন্দুদের টার্গেট করে ধর্মান্তরণের চেষ্টা করত এই চক্র। মানসিক এবং শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্যারাকপুর এবং উত্তর 24 পরগনা। চুপে সারা এলাকায় এমন কাজ হচ্ছিল জানতে পেরে হতবাক স্থানীয়রা। আগ্রা থানায় একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, এই চক্র আগেও মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল। ঘোকসাডাঙ্গা স্টেশনে বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে টিকিট কাটতে গেলে একদল স্থানীয় ব্যক্তি তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। ফেরার পথে গাড়িতে ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চালককে মারধর করা হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিধায়কের নিরাপত্তারক্ষীরা তাকে কোনোভাবে নিরাপদে বের করে আনেন। সুশীল বর্মন স্পষ্ট অভিযোগ করেন, এই হামলার নেপথ্যে তৃণমূল কংগ্রেস। বলেন, 2026-এর ভোটে হারবে বুঝে এখনই আক্রমণ শুরু করেছে। যদিও এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানান, তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। স্থানীয় মানুষ বিজেপি বিধায়ককে প্রশ্ন করেছিলেন। তিনি উত্তর না দিয়ে চলে যেতে চাওয়াতেই ক্ষোভ চরমে ওঠে। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মাথা ভাঙায়। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। তদন্তে নেমেছে পুলিশ।
দুলাল সরকার খুনে এবার চাঞ্চল্যকর মোড়। প্রায় 7 মাস পর মালদহ আদালত আত্মসমর্পণ করল এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু যাদব। পুলিশ তার খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। ঘটনার পর বিহারে লুকিয়েছিল সে। ইংরেজবাজার থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে 8 জনকে। এবার বাবলুর আত্মসমর্পণের পর গ্রেপ্তারির সংখ্যা গিয়ে দাঁড়ালো 9। প্রসঙ্গত, ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। মূল 4 দুষ্কৃতী ধরা পড়লেও তদন্তে উঠে আসে একাধিক নাম। গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা সহ আরও অনেককে। নরেন্দ্রনাথ ছিলেন শহর তৃণমূল সভাপতি, পরে তাকে বহিষ্কার করে দল। পুলিশ জানায় তিনিই ছিলেন খুনের মাস্টার মাইন্ড। ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 একটি জনপ্রিয় ক্রুজার বাইক, যার দাম শুরু হচ্ছে 2.28 লক্ষ। অন রোড দিল্লি। তরুণ থেকে শুরু করে মাঝবয়সীরাও এই বাইকের ভক্ত। একেবারে পুরো টাকা না দিয়ে ইএমআইতেও এই বাইক কেনা সম্ভব। উদাহরণস্বরূপ মাত্র 11,500 ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই বাইকটি কিনে নিতে পারেন। ব্যাংক থেকে 2,17,100 টাকার লোন নিলে 2 বছরের জন্য মাসে 10,675 টাকায় ইএমআই দিতে হবে 9% সুদে। 3 বছরের মেয়াদি ইএমআই দাঁড়াবে 7,650 এবং 4 বছরের ক্ষেত্রে তা কমে দাঁড়াবে 6,150। তবে ব্যাংক ভেদে সুদের হার এবং ইএমআইতে কিছুটা তারতম্য থাকতে পারে। তাই ঋণ নেওয়ার আগে সব তথ্য এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। এই ছিল আজকে 19শে জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।